গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা একটি গ্রাম্য প্রেমের কাহিনী। আজ তৃতীয় এবং শেষ পর্ব। ডাক্তারবাবুর একখানা ডাঙা জমিতে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে কেশর। দুখানা জমি থুয়ে দূরে দাঁড়িয়ে কে তাকে ডাকছে, ওগো শুনছ? কেশর শুনছে না। কাজ তো খুব করছো, এদিকে শোনো কেন একবার। এক কিত্তে জমি পার হয়ে আলের উপর দাঁড়ালো কুড়ানি। কবে থেকে আবার কান কালা হয়েছ ওগো? ও কালা মানুষটি শোনো। আচ্ছা লোক বটে, লাগিয়ে টাটকবাজি, বসে বসে রঙ্গ দেখি। শুধু কালা লয়, বোকা। বুঝলে না, মালিকের মন না জোগালে কি আর ভালোবাসা যায়? নিজের অলক্ষ্যে ঘাড় ফেরালো কেশর। কোদাল রেখে সোজা হয়ে উঠে দাঁড়ালো, বললে, এখানে এই মাঠের মধ্যে তুমি কি করে এলে? কে সন্ধান দিলে? কেন আমার কাছে আবার কেন এসেছ? তবে ওই কাঁকড়ের কারখানার বাঁশবুকো বামনের কাছে যাব না? কে যেন গালের চড় মারল কেশবের। তাকালো কুড়ানির দিকে। জল জল করছে তার চোখ দুটো। ময়লা শাড়ি আর ময়লা গায়ের রং, তবু মনে হয় আগুনের খাপড়ার মতো দপদপে। দরকার হলেই মানুষ মানুষের খোঁজ করে। এসো একটু, সরে এসো, কেউ গিলে খাবে না। এতটুকু ভয় নেই, সাবধান নেই। এতদিন আমাদের দিকে যাওনি কেন? দেখিনি কেন চাঁদ মুখ? যাব কি মার খেতে? কেশর ঝামটা দিয়ে উঠল। আহা, কি মার তুমি খেয়েছ শুনি? হাড়গোড় একেবারে চূর্ণ হয়ে গেছে না? তোমার সঙ্গে পারত ওই রোগা মানুষটা? এক ঘাই খুন হয়ে যেত, বেশ হতো আমার। একজন যেত মরে, আরেকজন যেত জেহেলে, বেশ হতো। কিন্তু গালাগালটাও তো কম খায়নি। এখন কিছু বলছি না হয় মিঠে বুলি, পীড়িতের ডাক। ওই গাছটাকে বলো গে। তুমি কিচ্ছু বোঝো না, বুঝবেও না। তুমি যদি তখন অত রোগ করে না যেতে, অত দূর হতো না। স্বামীর মান বজায় রাখতে আমি শুধু ছল করেছি। আমার চোখের কোণে তুমি দেখনি সেই ইশারা? গালাগালির ফাঁকে দেখনি আমার দগ্ধানি? তুমি আবার যদি যেতে, আবার আমি তোমাকে গালাগাল দিতাম, আবার তোমাকে গায়ে হাত দিয়ে ঠেলে দিতাম। তবু একটু দেখতাম তোমাকে, ছুঁতাম তোমাকে। আর তোমার স্বামী আমার নামে ফৌজদারি করতো? করলে করতো, তা বলে তুমি তোমার পাওনা ধান ছেড়ে দেবে কেন? একবার যখন রোগ করেছ তখন ঠিক আদায় করে ছাড়বে। ও ধান আমি নিজের থেকে দিয়ে দিয়েছি হোরাঙের হয়ে। জানতাম তুমি দেবে। হ্যাঁ, সব শোধবোধ করে দিয়েছি, শেষ করে দিয়েছি। পর কখনো হয় না আপন, কেবল দুদিন লাচন ভাচন। বেশ হলো, মনের ময়লা ধুয়ে গেল। কেশর আবার কোদাল চালাতে লাগল। জগতে সবারই মন তো সমান হয় না। মন মানে না তীর্থি করা, মিছিমিছি ঘোরাফেরা। একটা উপকার যদি করেছ, আরেকটা করো। কুড়ানি আল ছেড়ে জমির উপর নেমে এলো। কি? আবার উঠে দাঁড়ালো কেশর। শাশুড়ির আর ওর জ্বর, আমি এখন কি করি? ডাক্তারবাবুকে বলে একটু ওষুধ এনে দাও না, বিকার আছে জ্বরের সঙ্গে। এতক্ষণে নজরে পড়ল কুড়ানির হাতে একটি খালি শিশি, যেন শুধু একজনের জন্যই তার ওষুধ দরকার। শিশি রেখে যাও, বলবো ডাক্তারবাবুকে। আর ডাক্তারবাবুকে নিয়ে এসো আমাদের বাড়ি। ওর পেটে ফাঁপ হয়েছে, সুবিধের মনে হলো না। বলবো। তুমিও যেও। কেন, ফৌজদারি করতে নাকি? ঢের শিক্ষা হয়েছে আমার, আমি আর যাব না। এক মুহূর্ত কাঠ হয়ে রইল কুড়ানি। বললে, তুমি এখন সরে পড়তে চাও না? মাঝ দরিয়ায় ভাসিয়ে না পারিয়ে এবার চলে যা। ভালো, বেশ চমৎকার ভালোবাসা। আগে বুঝি নাই যে পীড়িতের এমনি ধারা। আগে কে বুঝেছে? যাও, কাজ করতে দাও। মাথার কাপড় খুলে পড়েছে, তুলে দাও। দেব না তুলে, আমি মাথার কাপড় ইচ্ছে করে ফেলেছি। আমি আর কাউকে ভয় করি না। কুড়ানির চোখে জল দাঁড়িয়ে গেল। যে যত ভয় করে তাকেই তত চেপে ধরে, নরমকেই সবাই ধরম দেখায়।
তাই নাকি? চোখে পানি দেখি লেগেই আছে। কি দিয়ে মুছিয়ে দেব? ডুমুর পাতা দিয়ে দেব নাকি? কেশর আবার কোদাল ধরল। দাঁড়িও না আর, লোকে দেখলে কি বলবে? বাড়ি যাও এবার। তুমিও যাবে বলো একদিন, কাল পরশু। এই অসুখের মধ্যে? কোদাল ছেড়ে দিল কেশর। অসুখের মধ্যেই তো ভালো, মারামারি হবে না। শরীরে আর এক তিল বল নাই। কালীর কাছে পাপ, এই ব্যামো কি সারবে? আর কি উঠতে পাবে কোনো দিন? তাই ভয়েরই বা কি, বাধাই বা কোনখানে? তার মানে হোরাং ক্ষান্ত হলে কুড়ানি সাঙ্গা করবে কেশরকে। কিন্তু যদি সেরে উঠে হোরাং? হঠাৎ কুড়ানির একটা হাত খপ করে ধরে ফেলল কেশর। টান মেরে বললে, আমার সঙ্গে যাবে? হ্যাঁ, এক্ষুনি, এই এক কাপড়ে, এই ঢালা মাঠ ভেঙে যাবে। কোথায়? খালি শিশিটা বুকের কাছে আঁকড়ে রইল কুড়ানি। যেদিকে চোখ যায়। সে আবার কোথায়? জায়গার নাম নাই? সে অনেক দূর, নাম নাই। বাড়িতে যে উগি, উগি ফেলে কি যেতে পারি? কঠিন অবস্থা, কখন কি হয় না হয় তার কিছু ঠিক নাই। তা তো ঠিকই। তবু কেশর হাত ছাড়ল না, এদিক ওদিক তাকাতে লাগল। দুপুরের রোদে কটা গরু শুধু ঘাস খাচ্ছে চরে চরে। হাত ছাড়ো, লোকে দেখলে কি ভাববে বলো দিনি? অন্য হাতে কুড়ানি মাথার উপর কাপড় তুলে দিলে। হাত ছেড়ে দিলে তক্ষুনি। কেশরের পায়ের কাছে শিশিটা রেখে কুড়ানি পথ ধরল। একবার শুধু বললে, তুমি একদিন যেও কিন্তু এরই মধ্যে, জানবে এই সুসময়। কালির দেওয়া বেহাদি, এর যে নিস্তার আছে এমন মনে হয় না। তবু ডাক্তারবাবুকে নিয়ে যেও। তোমার মনিব, তুমি বললেই টাকা নেবে না। তুমি তো ফিরেও তাকাও না। আমার কি টাকা কড়ি কিছু আছে? যদি তুমি বলো তো নাকের আপেলটা বিক্রি করে দিই, কেমন? বাবু দিদি। কে রে? কেশর? কখন দেখি না। কি হলো তোর? আমাদের ছেড়ে দিলি? আপনারা আমার আপ্তজন, আপনাদের কি ছাড়তে পারি? সেই ব্যাপারটায় খুব লটাপটি খেয়ে যাচ্ছি, তাই কাজে কামে ঠিকমতো আসতে পারছি না। কেশর মাথা নামালো। ডাক্তারবাবু তো তোর উপর খাপ্পা হয়ে আছে, বলেছে তোকে আর রাখবে না, ছাড়িয়ে দেবে। তাই তো তার চরণ ধরতে এসেছি বাবু দিদি। চাকরি যায় যাক, কিন্তু চরণ যেন না যায়। কিন্তু হয়েছে কি? কি লটাপটি খাচ্ছিস? ডাক্তার গিন্নির গলা নরম হয়ে এলো। এমন মনমরা হয়ে আছিস কেন? কটা টাকা চাই বাবু দিদি? তোর টাকা তুই নিবি, তাতে অত দাঁতে কুটো করা কেন? মাকে বুঝে জানতে দিবি নে? তা তোর মাইনের টাকা তোর মায়ের কি? কেন টাকা কেন? কত টাকা? 30 টাকার কম লয়, দেখেছি হিসেব করে। অত কেন? মেলে খেলে বল আমাকে সব, লুকোচাপা করিস নে। ওই মেয়েটাকে নিয়ে পালাবি বুঝি? দেশান্তরী হবি? না, পালাবার আর দরকার হবে না। হতাশায় যেন ভেঙে পড়ল ডাক্তার গিন্নি। কেন? হলো কি? অঙ্গের খেলা ভেস্তে গেল? লাচুনি মেয়ে আর কোথাও লাগত ধরলে? না, মেয়েটার ওই ভেড়োয়ার স্বামী ক্ষান্ত হয়েছে। মরে গেছে? সাবড়ে গেছে? খুশির ঢেউয়ে উথলে উঠল ডাক্তার গিন্নি। তবে তে তোর মজা রে, ভরা নদীর জোয়ার। আরে শালো, মজা না? এবার সাঙ্গা করতে পারবি না? কিশোর চুপ করে রইল। কিরে আকাট, আকারিস না কেন? এখন তো আর সেই ভোজ জরিমানা নেই, কাজিয়া কোন্দল নেই। এখন তো চোখ বুজে নিশ্চিন্ত হয়ে সাঙ্গা করতে পারবি। তা হয়তো পারবো, তবে মুখ নামিয়াছিস কেন? মনে ফুর্তি নেই কেন? না, ফুর্তি আছে বই কি, তবু এর চেয়েও বেশি সুখ ছিল বাবু দিদি। স্বামী মরে যাবার পর সাঙ্গা, এ তো মুদমি হলছে গায়ে ঘরে। ই তো ভাত ঠান্ডা করে কালা করে খাওয়া, উবজ্বলন্ত তো আর খেতে পেলাম না। স্বামী বেঁচে থাকতে থাকতে তো আর আমার সঙ্গে যেতে পারল না বিদেশে। ই তো বিয়ে ফুরিয়ে বাজনা, কিস্তি ফুরিয়ে খাজনা।
হারে শালো জাতনাশা! ডাক্তার গিন্নি কৃত্রিম রোষে হাত তুলল মারতে। ভাত পায় না, ভাত আর চায়, তার উপরে গয়না চায়। অমনি যে পাচ্ছিস কালির দয়ায় তাই ঢের, তা না যত সব ইয়ে। ডাক্তার গিন্নি আবার একটা হুমকি দিল, ছুঁচ চলে না বেটু চালায়। তা ঠিক, একভাবে না একভাবে হোক পেলেই হলো। এর মধ্যে আর দুভাব নেই, বউ নিয়ে ঘর বাঁধবার কথা, তিথি করবার কথা লয়। তা টাকা দিয়ে কি করবি? অনেক খরচ, সেই ভেড়োয়ার আগে শ্রাদ্ধ শান্তি করতে হবে, জাঁত জ্ঞাত খাওয়াতে হবে, তারপরে সাঙার জোগাড় জানতি। মেয়েটার একখানা বেশি দুখানা শাড়ি লাই। লিচ্ছই খরচ আছে বই কি, তা তোর মা জানে? জানবে বই কি, কিন্তু মার মন কি উঠবেই তে? কেন উঠবে না? আমি তার মত করিয়ে দেব, এ কি চারটিখানি কথা? ডাক্তার গিন্নি গদগদ হয়ে উঠল। ভালোবাসার মানুষের সঙ্গে মিলন হতে পারা কি কম ভাগ্যি? এ প্রায় ভক্তের ভগবান পাবার মতো। এ কি সকলের অদৃষ্টে জোটে? তা তুই যদি পাস, তোর মা তাতে বাদ সাধবে কেন? তোর মা কি তো 70? তোকে তোর মা পেটে ধরেনি? ডাক্তার গিন্নি টাকা দিল 30টা, বললে, আর বেশি রইল না। তা ঘরে এখন লক্ষ্মী আসবে, টাকা পয়সার অভাব হবে না। দিন ঠিক হলে তোর মাকে পাঠিয়ে দিস, নতুন শাড়ি দেব, পারি তো ছোটোখাটো গয়না দেব একখানা। আর শোন, একদিন দেখিয়ে যাস মেয়েটাকে, দেখব তোর পছন্দ। টাকা নিয়ে বেরিয়ে এলো কেশর। ডাক্তারবাবু কোথায়? ডাক্তারবাবু বৈঠকখানায় বসে পাশা খেলছেন। ঝাঁপিয়ে পড়ে কেশর তার পা জড়িয়ে ধরল। প্রথম তা আটকে উঠেছিলেন, পরে দেখলেন কেশর। পা গুটিয়ে নিয়ে বললেন, হবে না, তোকে আমি আর রাখব না। থেকে থেকে অমন কামাই করা পোষাবে না এখানে। তুই বাড়িতেও থাকিস না নিয়ম মতো, তুই বকে যাচ্ছিস, আদারে পাদারে ঘুরে বেড়াস। আমার নিজের জন্য বলছি না বাবু, আমাদের গায়ের পচিপাড়ায় একজনের বড় অসুখ, তাকে একবারটি আপনি দেখতে যাবেন। ডাক্তারবাবু ধাতস্থ হলেন। কার অসুখ? হোরাং কুরুর জ্বর বোধহয় সান্নিপাতিক। তার মারও অসুখ, আমশা। তাতে তোর কি মাথা ব্যথা? ডাক্তারবাবু ধমকে উঠলেন। আমাকে পাঠিয়ে দিলে আপনাকে নিয়ে যেতে। 8 টাকা লাগবে আগাম। টাকা পাঠিয়ে দিয়েছে আমার সঙ্গে। ট্যাঙ্কের থেকে একটা 10 টাকার নোট বের করলে কেশর। বেশ, কাল সকালে যাব। না বাবু, আজকেই যেতে হবে। খুব কান্নাকাটি করছে, অবস্থা তত ভালো নয়। এখন রওনা হলে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। নদী পড়বে নাকি? ঘোড়া পার করা যাবে? এখন যেতে হলে 12 টাকা। তাই দেব। ট্যাঁকে আবার হাত রাখল কেশর। শুধু একটা নিয়ম রক্ষা, মরার আগে একবার ডাক্তার দেখানো। নিজের মনকে চোখ ঠাড়া, আসলে বাঁচবে না কেউ। কে হয় তোর হোরাং? কেউ লয়, অমনি আতের লোক, বন্ধু। ছোট কাহি ঘরটাতে শুয়ে নরদাসী পেটের যন্ত্রণায় কুঁকু করছে, আর এদিকের কোঠা ঘরে জ্বরের ঘোরে চেঁচাচ্ছে হোরাং। ওমা, আর বাঁচি না। ও বাবা, কি করব? আমি বসে বসে চেঁচাচ্ছি, আমাকে বাঘে খেয়ে যাক, আমার কেউ নাই। একা মানুষ, দুটো উগিলিয়ে পড়েছে, কোন দিক সামলাবে? কখন ডাক্তার আসবে? ডাক্তার এসেই বা করবে কি? এ বেহাদি মা কালী দিয়েছেন, এ একেবারে লেপাট করে ছাড়বে। আমি আর বাঁচব না। মা কালীর ধান শোধ হয়ে গিয়েছে বলছ? কে শোধ করলে? কেশর? ডাক্তার আনতে গেছে কে? সেই কেশর? এত ভালো, এত আত্ম, ওর ঋণ আমি শোধ করব কি করে? দিন রাত্রির মধ্যে একটু অবসর নেই কুড়ানির, যে একটু বসে চিন্তা করে। আর এখন এক ফাঁকে কেশরের নামটা পাড়তে পেরে মনটা হালকা হয়ে গেল। আরও আরাম লাগলো যখন হোরাং ও নামে আগুন হয়ে উঠল না, গা পেতে মেনে নিল।
পাঠশালায় পড়লে নেলারও জল খেতে হয়, তাই কেশর এখন খুব ভালো লোক, আত্মজন। যেমন মন্তন্না তেমনি যন্তন্না, সহজে মেনে নিলেই তো হয়। গরিব যে, অক্ষম যে, তার পক্ষে আড়বুঝ হলে চলবে কেন? এই যে লোকটা এত খাটনি দিচ্ছে, খেসারত দিচ্ছে, কিসের লোভে? একটু আসতে যেতে দিলে ক্ষতি কি? হলই বা তার একটু বন্ধুতার লোক, করুকই না একটু উঠো বসু। কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যায়? এত যে করছে সে একটু পেটিদান পাবে না? ডাক্তারবাবু ঘোড়ায় চড়ে এসেছেন, ওষুধের বাক্স মাথায় কেশর। ঘোড়াটা বাঁধ। আগে বাঁধছি, আপনি নামুন। কেশর হাঁক দিয়ে চেঁচিয়ে উঠল, ওরে কে আছিস, একটা মোড়া এনে দে। আশেপাশের অনেক বাড়ির লোক জড়ো হতে লাগল। ব্যাপার কি হে? একটু অসুখ করেছে, একেবারে ঘোড়ায় চড়া ডাক্তার? বলি কথাটা কি? কথা আর কি, ডাক্তারবাবুর চাকর ওই কেশরের কেরামতি। কিন্তু কেনে কেনে তার এই হামখোদাই? আর কেনে বোঝো না? যার ক্ষেত তার শস্য, যার লাঠি তার মাটি। কিন্তু ডাক্তারবাবু ভিজিট নেবেন না, ছেড়ে দেবেন? চাকরের এত খাতির? কে জানে, যাতা জানে আর পিছুনি জানে। না হে, কথাটা ডাক্তারবাবুর কানে তোলা হোক এই সময়। হাতের কাছে পেয়ে ছেড়ে দেয়া ঠিক হবে না। ভূতেশ কোনাই তো দেখেছে সচক্ষে, সে সাক্ষী প্রমাণ দিতে পারবে। কিরে ভূতেশ, দিনে দুপুরে মাঠের মধ্যে ঘুমটা ফেলে, কিরে সেই ঘটনাটা? হ্যাঁ বাবা, কেচ্ছা লয়, সত্যি ঘটনা, চর্মচক্ষুতে দেখা। দরকার নাই, নিজের চাকরের দোষ বিশ্বাস করবে না, উল্টে মন্দ ভাববে আমাদের। হ্যাঁ বাবা, সবসে চুপ ভালো। দেখো শুনো, বলো না, রাঁধো বাড়ো, খেও না, নিজেরাই জোট বাঁধো, পতিত্রহিত করো। ডাক্তারবাবু রোগী দেখে বেরুলেন, গলায় রবারের নল ঝুলিয়ে। উগি কেমন দেখলেন? সবাই গোল হয়ে দাঁড়াল। ছোকরাটির ব্যারামি শক্ত হয়েছে, বুড়িরও ভরসা কম, আরও আগে ওষুধ দিতে হতো। বাঁচবে তো? যদি কপাল জোর হয় ওষুধ ধরে তো বাঁচতে পারে। এখন বিশেষ তদবির দরকার, টাকা পয়সা খরচ করতে হবে। 2-4 টাকায় হবে না। এদের আছে কে? আগে আমরাই আছি, আমরাই এদের জাত জ্ঞাত পাড়াপড়শি। আমাদেরই সব করতে কমাতে হবে, চাঁদা তুলতে হবে ঘর ঘর। তবে দেখছেন তো আমরা গরিব মানুষ সব, আপনাদেরই জমি চষে আমরা খাই। ব্যারামটি তো গরিব নয়, ওষুধের দাম যে খুব চড়া, বাজার যে বড় কঠিন হয়েছে আজকাল। ঠিকমতো ওষুধ না পড়লে ছোকরাটা যে টিঁসে যাবে। বাড়ির ভেতর থেকে হঠাৎ কান্নার রোল উঠল। ওগো, আমার সব যাক, দুঃখ নাই, আমার স্বামীকে বাঁচাও। লোকে যে যা বলবে বলুক, তোমার পায়ে ধরছি, তুমি আমার সব। তুমি ডাক্তারবাবুকে একটু বলে কয়ে দাও, পাড়ার লোক সব আমাদের শত্রুর, তুমি ছাড়া আর কেউ নাই। আমি সমাজ মানি না, আমার স্বামীকে বাঁচাও। দেখো না কেমন করছে। আমার এই বিপদে কে করে, কে দেখে? ওগো হেমা মাসি, আমার মাকে এনে দে মা। কেশর এসে ঘোড়া খুলে দিল। বাক্স মাথায় করে ফিরে চলল ডাক্তারের সঙ্গে। নদী পেরোবার পর ডাক্তার বললে, তুই এবার ফিরে যা। বাড়ি? বাড়ি ফিরবি না যে তা আমি জানি। শোন, রাত জেগে কঠিন সেবা করতে হবে। সেবার কমতি হলে আর বাঁচানো যাবে না। আমার ফি না হয় কমিয়ে নেব, কিন্তু ওষুধ অত টাকা পাবি কোত্থেকে? বুকটা ভরে গেল কেশরের। না, বাঁচুক বাঁচুক, জীবন ফিরে পাক হোরাং, কুড়ানি খুশি হোক। সারা পথ আসতে আসতে মনে মনে বলতে লাগলো বারবার, একজন জীবন পাবে, আরেকজন খুশি হবে, এটাই যেন কত বড় সুখ। কেশরকে ফিরে আসতে দেখল বুঝি কেউ কেউ। একজন বললে চেঁচিয়ে, লোহায় লোহায় জোর লাগে গো, কামার মিন সেই পর। কিসের অসুখ? এদিকে জ্ঞানখানা টনটনে, রাত জমাট হয়ে আসছে। কই এখন রোগ বৃদ্ধি পাবে তা নয়, স্পষ্ট খড়খড়ে গলায় হোরাং জিজ্ঞেস করলে,
কেশর কোথা? এই আছে বাইরে বসে, কখন কোন কাজে লাগে। না, অনেক কষ্ট দিয়েছ ওকে, ওকে এখন ছুটি দাও, ও বাড়ি যাক। বলছি। আর কুনিকে খবর দিয়েছ? সে এসে থাকবে কেন তোমার কাছে? খবর দিয়েছি। শোনো, কিছু খেতে দিয়েছ কেশরকে? কি দেবো, ঘরে কিছু নাই। মহা বিপদ। হুঁকো কলকে তো আছে, একটু তামাক দাও কেনে? কাহি ঘরের খুঁটিতে পিঠ দিয়ে আচ্ছন্নের মতো বসেছিল কেশর। পেছনে দাঁড়িয়ে তার মাথা ভরা চুলের মধ্যে কুড়ানি তার 2 হাত ডুবিয়ে দিল। মাথাটা লুটিয়ে পড়ল তার কোলের কাছে। কুড়ানি বললে, এবারে বাড়ি যাও। বাড়ি যাব? ডাক্তারবাবু বলে গেলেন বাড়ি যাসনি, রাত জেগে পাহারা দে। কিন্তু ও বললে বাড়ি চলে যেতে। কুড়ানি হোরাঙের ঘরের দিকে ইঙ্গিত করলে, ওর অনেক যন্ত্রণার মধ্যে আরেক যন্ত্রণা বাড়িয়ে কাজ নেই। তবে উঠি। কেশর গা ঝাড়া দিয়ে উঠে পড়ল। তোমার কাছে কে থাকবে? কুনি দিদি আসবে বলেছে, কাল হেমামাসি যাবে মাকে আনতে। বেশ, আমাকে তবে আর দরকার নাই। তোমাকে দরকার নাই? তবে বলো আকাশের দেনমণিকে দরকার নাই। কিশোর, তুমি পুরুষ মানুষ, অল্পে তুমি তাই বুঝতে চাও না। তুমি একবার আমার এই অন্তরখানা দেখবে? বুকের মধ্যিখান থেকে কাপড়টা সরাতে লাগলো কুড়ানি। অন্তর কি দেখা যায়? যায়, যদি যে দেখবে তার অন্তর থাকে। কিশোর, তোমাকে শুধু এই গায়ের বস্ত্রটাই দিতে পারিনি, নইলে সব দিয়েছি। মন প্রাণ চিন্তা ভাবনা আশা ভরসা সব। মুখের কথা। কেশর চলে গেলে অন্ধকারে। ফুলে ফুলে অনেকক্ষণ কাঁদলে কুড়ানি। দেখলে কুনি এসে দাঁড়িয়েছে আঙিনায়। কেমন আছে হোরাং আর মাসি? ভালো লয়। তাই আগুতেই কাঁদছিস কেন? এখনো তো সময় আছে। সময় থাকতে বাঁধ বাঁধা ভালো না। কাঁদবার কি হয়েছে? স্বামী তার ভালো হবে ঠিক, সে অধর্ম করেনি, পাপ পথে পা দেয়নি। শত ঝড় তুফানেও সে ঠিক আছে। কান্না মুছে উঠে দাঁড়ালো কুড়ানি। হ্যাঁ রে, সত্যি? কুনি তাকে গায়ের কাছে টেনে আনলো। কি সত্যি? তোর নামে যে কলঙ্ক রটে গেল, পাড়ায় যে সব জ্ঞাতের ডাক হয়ে গেল। কেন, সে কেশরের লেগে তো? হ্যাঁ, সেই ছোড়া আসে নাকি তোর কাছে? কবে থেকে? সব খুলে বল আমার কাছে, আমি তোর আপনার নোক। কি আর বলবো কুনি দিদি, যত গজ্জে তত বসে না, তবে যা রটে তা কিছু তো বটে। জ্ঞাত মজলিস তো ভালো মন্দ বিচার করে না, লরমকে শুধু ধরম দেখায়। কদ্দূর গড়িয়েছে বল দেখি? হোরাং জানে? গড়াবার জিনিস লয় এ কুনি দিদি, থির আছি। এ হিয়ের তাপ কি কেউ জানে না বোঝে? আমায় বল খুলে খেলে, দায়ের কাছে পেট লুকুস নে। কেশরের সঙ্গে আমি থাকিনি, তাকে ভালোবাসি, তাকে বোনের বিয়ে দেবো বলে আপন করতে চাই, কিন্তু তা সে শোনেন না। তা কি আমার দোষ? এর জন্য যদি পতিত হইতে হব, এ গায়ে আর থাকবো না, চলে যাব ভিন গায়ে। কেশর কি বলে? পুরুষ মানুষ আবার কি বলে? তা কুনি দিদি, যদি থেকেই থাকি কেশরের সঙ্গে, আপন জাত তো বটে, তোমার ওই বামুন বজ্জাতের মতো জাত বেজাত তো লয়। তবে তস্কিরটা কি? পতিত করবে, বেশ। যদি জরিমানা দিই তাহলে আবার সব দোষ খণ্ডে যাবে। হায় রে টাকা! বলিনি সেদিন, করিতে ইষ্টি করিতে মিষ্টি। পতিত করে কি করবে বলো দিনি? তোমার বেলায় কি করেছিল? উহ, ট্যাসলারা কি আমাকে কম জ্বলন দিয়েছে? এই ঘর বাড়ি আসবে না, ভোজে কাজে খাবে না, আগুন পানি দেবে না, অন্য বাড়ি যেতেও দেবে না, ডেকে শুধবেও না মরে গেলে। আবার জরিমানা দিলে শান্তি তো? 500 টাকা নেবে তবে চলতে দেবে। আমার ঠে 2-3 বার জরিমানা নিয়েছে, তবে ছেড়েছে। তা মোড়ল আমার লোক ভালো, টাকার জোগাড় জানতি আছে মন্দ লয়।
2-4খানা গয়নাগাটি দিয়েছে, 2 বিঘে জোলান জমি করে দিয়েছে ধানের। এখন তো খোলা ভাটি, আসে থাকে যায়, কোনো কথা নাই। প্রথম ঠকে একটু কষ্ট হয়, তারপর আর ভয় নাই। সমাজের মুখের উপর তুড়ি মারতে হলে টাকা পয়সা চাই। তা কেশর আনছে কিছু জোগাড় করে? যা আনছে তা দিয়ে আগে স্বামীর চিকিৎসা করতে হবে তো। মাথার উপর কি একটা বেপদ কুনি দিদি, সঙ্গে সঙ্গে সাউরিও শক্ত কাহিল। এদিকে খোড়াকির ধান চাই, চাল দিয়ে জল পড়ে। ঘর বাঁধি না মন বাঁধি। কিশোরের আমার সাধ্য কি? কিশোর আমার কয় দিক সামলাবে? তার উপর যদি আবার জরিমানা হয়। ওই মা ডাকছে কুনি দিদি, চলো। একটু আড়ালে গিয়ে কোড়ানির চোখের উপর আঁচল চাপা দিল। সন্ধেবেলা হেমাঙ্গিনী এসে হাজির। আস্তে আস্তে সন্ধে হলো। তোর মা কুতারে ভাসানি? এসো গো মাসি, এসো, মা ঘাটে গেছে। এই দেখো, এই শপে বসো। তা বাড়ির সব কেমন আছে? ভালো সব নাই মা, পাড়া শুদ্ধ সব জ্বর জ্বালা। আমার আসবার জো নাই, গা গতরে বেদনা। এসো গো, এসো বিয়েন, কি মনে করে? ঘাটের থেকে এলো জগদাসী। যত তাল আমার মাথার উপর দিয়ে। আমি বলে কোথায় পড়ে থাকি তার ঠিক নাই, তবু বিপদকালে হেমা ছাড়া আর কারোর টিকি দেখা যায় না। কি হয়েছে? তোমাকে নিয়ে যেতে এসেছি, তোমার মেয়ে পাঠাইছে আমাকে। কেনে? হোরাঙের শক্ত অসুখ, তার মাও পড়েছে ভারী হাতে। ঘোর বিপদে আঁধার দেখছে কুড়ানি। কেঁদে কেঁদে মিনতি করছে, আমার মাকে ডেকে দে, আমার মা ছাড়া কেউ নাই। জগদাসী কাঁখের কলসিটা পায়ের কাছে নামিয়ে রাখল। বলে, কেনে? মেয়ে আমার কাছে চলে আসতে পারে না? ওটা ও কিসের স্বামী? বছরের মধ্যে 13 মাস কেবল ভোগে, 1 পয়সা কামাতে পারে না। চাষি ছিল, জমি জমা খুইয়ে এখন মুনিশ হয়েছে। ওটাকেও ছেড়ে চলে আসতে পারে না? হেমা মাসি বললে, ওমা, সে কি কথা? এখন আবার ছাড়াছাড়ি কি? নিশ্চয়ই, এখনই তো ছাড়াছাড়ি। পরনে 1খানার বেশি শাড়ি নাই, গায়ে গয়না ঠেকায়নি 1খানা, একবেলাও খেতে পায় না পেট ভরে। ও ভাতারের ভাতে কে হাত দিতে যাবে? তার উপর নাকি সন্দেহ করে, মারে। ভাত দেবার ভাতার লয়, কিল মারবার গোসাই। সন্দেহ করিস তো ছাড়বির করে দে বিয়ে। আর ভাতার যদি না ছাড় দেয়, তুই বিটি ভাত খাবো না বলে চলে আয় ছেড়ে ছুড়ে। আমি তোকে উপযুক্ত লোকের কাছে সাঙ্গা দেব। তোমার মেয়ের কথায় আমি এসেছি, মায়ায় পড়ে এসেছি। 7-5 অত জানি না কিছু। খুব জানো? তোমাদের গায়ে আর কুটুম্বিতে করতে যাব না, এই শেষ। মেয়েকে যদি একবার হাত করতে পারি, তবে দেখাবো একবার ও জাতনাশাকে। ও ভেবেছে কি, আমার মেয়ে কি পরের বাড়িতে চাকরানি হবে? দৌড়ে দৌড়ে দুঃখ ভিক করবে? বেশ তো, চলো কেনে, মেয়েকে নিয়ে আসবে। ওর লিজের বুঝসুঝ নাই, ও চলে আসতে পারে না লিজের থেকে? কিসের মজায় মজে আছে ওখানে? ওর কি শান নাই শরীরে? ও কি ম্যাডা? তুমি মিছিমিছি আগ করছো বিয়েন। যত বড় শত্রুর হোক, এই ভরা অসুখের সময় কেউ চলে আসতে পারে? খুব পারে। ও বাঁশ চাপা এবার ক্ষান্ত হোক। মেয়ে আমার এমনিতেই বেধবা, অমনিতেও বেধবা। উত্তেজনার ঝোঁকে কখন কাছে বসে পড়েছিল জগদাসী। হেমাঙ্গিনী তার পিঠে হাত বুলে দিতে লাগল। বললে, আধখানটা কিন্তু আমি থাকবো এইখানে। তা থাকবে বই কি। গলার স্বর নামিয়ে ফেলল জগদাসী। নিশ্চিন্ত হল হেমাঙ্গিনী। গলার স্বরে দরদ ঢেলে বললে, এ আগের জিনিস লয় বিয়েন, সলা পরামর্শের জিনিস। আমি বলি কি, জামাই দেখবার নাম করে তুমি চলো মেয়ের বাড়ি। জামাই যদি ক্ষান্ত হয় তো হলো, আর না হয় টান্না নানা করে মেয়ে নিয়ে আসো। মেয়ে নিয়ে এসে আটকাও, বলো যাবে না, ও ভাতারের ভাত খাবে না। বিটি তোমার ছেলে মানুষ, তত পাকা লয়। আর বলো কেনে, মুরব্বিকে পাঠিয়েছিলাম একবার আনতে, বলে পাঠালো মেয়ে, স্বামী রোজগারপতি নাই, এখন লিজে কাজ ধরতে হবে, হয় বিড়ি বাঁধব, লয় ধান কুটব।
মেয়েটা নির্যশ বোকা। তেমন চালাক মেয়ে হলে স্বামীর থেকে ছাড় নিয়ে আসতো, খুলিয়ে লিত হাতের নোয়া। কানের কাছে মুখ নিয়ে এলো জগদাসী। এই বয়সের মেয়েরা দু একটা অঘটন বিঘটন তো করে, করে বিয়ে ছাড়বির করিয়ে নেয়। তা এ মেয়ের জ্ঞানও নেই, ঘেন্নাও নেই। তবু তুমি চলো, এ যুক্তি পরামর্শের কথা হাঁকিয়ে চেঁচিয়ে বলবার মতো লয়, মেয়েকে কাছে বসিয়ে মন্তর পড়াবার মতো। তুমি তাকে গিয়ে তাই পড়িয়ে দিও, আমার লড়বার জো নেই। এই দেখো মুরব্বিটি বাড়ি নাই, গরু বাছুর ঘরকন্যা এই শিয়ানা মেয়ে কাকে দিয়ে যাই বলো তো? বলেই ভাসানির উদ্দেশ্যে হাঁক পারল। খেসারি কটা ভেঙেছিস, সানি দিয়েছিস বলদকে? বলে আবার হেমাঙ্গিনীকে লক্ষ্য করলে। এই মেয়েটা কি দাঁড়ায় কে জানে। আজকালকার মেয়েগুলা যেন বোকা হয়ে যাচ্ছে। আমাদের বয়সকালে। চাপা দাও বেয়ান, চাপা দাও। হেমাঙ্গিনী নিঃশ্বাস ছাড়ল। আমি তাহলে খামোকাই এলাম। খামোকা কেনে? তুমি আমার বাড়ির ধুলো পায়ে হেঁটে এসেছ, আমি মাথায় করলেম। আমার যেমন হয় খুশি মনে খাও, থাকো। তা আধখানার শুধু থেকে সকালবেলা শ্রীহরি শ্রীদুর্গা বলে আমি চলে যাব। আমার কি, শির নাই তার শিরোপীড়া। কিন্তু মেয়ে জামাই যদি কেউ কাউকে না ছাড়ে, তবে তো বড্ড বিপদের কথা। হোরাং সেরে উঠে পথ্য পাবার দুদিন পর নরদাসী মারা গেল। মায়ের সৎকাজ হয় কেমন করে? বুড়ো মানুষ, গঙ্গা না দিলে লোকে বলবে কি? কিন্তু টাকা কোথায়? হোরাংয়ের শরীরের সামর্থ্য কোথায়? হেমা মাসি বলল, বাবা দুর্বল শরীর, কেঁদো না। জাত জ্ঞাত 5 জন আছে, ভয় কি? উদ্ধার করে দেবে। উদ্ধার তো হবে, টাকার ব্যবস্থা কই? অসহায়ের মতো বলে উঠল কুড়ানি। অসুখে বিসুখে সব্যশান্তি ছিল কিশোর, তাই রক্ষে। কিশোর না লাগলে বাঁচাতেই পারতাম না। কিন্তু একটা লোক বারে বারে কত দিতে পারে? কথাটায় ভুল নাই, হোরাং স্বীকার করে, বোঝে হাড়ে নাড়ে। কৃতজ্ঞতার তার শেষ নাই, কিন্তু লোকটার দেবার তো একটা শেষ থাকবে। কেন যে এত দিচ্ছে মনকে চোখ ঠেরে জিজ্ঞেসও করে না একবার। জিজ্ঞেস করে না, কেননা না দিলে উপায় কি? দায় উদ্ধার হয় কি করে? কিন্তু একটা কথা জিজ্ঞেস না করে পারে কই? এইসব কি শোধ করতে হবে না হোরাংকে? পাড়ায় তো সবাই আপন আপন কাজে ব্যস্ত, কাকেই বা পাব? এমন একটিও লোক নেই যে উপকার করে। ও বাড়ির কুনির বাবাকে ডাকতে পাঠিয়েছি, একজনে কি হবে? হ্যাঁ গো, বসে কাঁদলে আর চলবে না। কি যুক্তি করছো তাই করো। কুড়ানি ছটফট করতে লাগলো। আমি মেয়ে মানুষ, কি করব বলো দেখিনি? পাড়ায় কেউ নেই আমাদিকে রক্ষে করে। কেশর ঘুরে এলো পাড়া থেকে, বললে, পাড়ার কেউ আসবে না, কারুর রাবল নেই। মাহাতাস্কির হয়ে গেছে নাকি? 25 টাকা জ্ঞাত দণ্ডি লাগবে। কেনে? কি আমাদের অন্যায় হয়েছে যেমন বিধেন হবে? তেলে বেগুনে জ্বলে উঠল কুড়ানি। কুনি যে কুনি, তার বেলায় 10 টাকায় মিটল। আমাদের বুঝি মাথা চাতা নাই বলে যার যা মনে আসে তাই করবে? একটা বিচার লাই। তার উপর পতিত রোহিত করেছে কি না, মরা তো ছবেই না, সাধ্য ক্রিয়ায় আসবে না কেউ। কুড়ানি সর্বাঙ্গে কাঠ হয়ে রইল। কি অপরাধ করেছে সে, যার জন্য তার এই শাস্তি? আর শাস্তি যদি তার হলো, অপরাধ সে করলে না কেন? ভেবে কোনো ফয়সালা হবে না। আমি রাখাল বাগাল নিয়ে এসেছি, আমার দলের লোক। আমরাই কাকিকে ঠিক গঙ্গায় দিয়ে আসব। কুড়ানির পাথর জাঁতা বুকটা হালকা হয়ে গেল। সে জানত কেশর তাকে ঠিক বাঁচিয়ে দেবে, বাঁচিয়ে দেবে সমস্ত লজ্জা অপমান থেকে। হোরাং কেশরের দুহাত জড়িয়ে ধরল, বললে, বড় কঠিনে পড়েছি, তুই ছাড়া কেউ নাই এই বিপদ থেকে রক্ষা করে। টাকার জোগাড় কি করে হলো? সে আর তোকে ভাবতে হবে না। তুই আগুন দিতে পারবি? শরীর যে দুর্বল, চলতে পারবো না। তবে তোর বউই মুখে আগুন দিক। ওগো ওঠো কেনে?
ভাবলে মা গঙ্গা তরা দেবে, একটা ব্যবস্থা তো যা হোক করেছি। হেমা মাসির সঙ্গে যাক। হোরাং বলবে না ভেবেছিল, তবু বলে ফেলল, ও বাবা, গঙ্গা অবধি না কি? আটকে উঠল হেমাঙ্গিনী। না না, শ্মশানখোলা পর্যন্ত। হোরাং বললে, তুমি তো আবার ফিরবে বাড়িতে, সেই সঙ্গে। শ্মশানখোলা নদীর পাড়ে, গঙ্গার সেখান থেকে পাকা 10 মাইল। যারা গঙ্গায় দেবে তারা শ্মশানখোলায় মুখাগ্নি করিয়ে নেয়। সবাই কি আর হাঁটতে পারে এত পথ? তাছাড়া কুড়ানি তো মেয়ে ছেলে। দুপুর গড়িয়ে গেছে, নির্জন হয়ে এসেছে গিয়েও পথ। নালার জলে সবুজ কঞ্চির ছিপ ফেলে কে একটা ছেলে মাছ ধরছে আর গান গাইছে, পিরিতি উড়ে গেল সাঁঝবেলাকার ঝড়িতে, আলগা করে বেঁধেছিনু, বাঁধি নাই তো দড়িতে। হেমামাসি পিছিয়ে পড়েছে। কেশর কুড়ানি চোখ তাকাতাকি করলে। কুড়ানি বললে, গান টানার গাও। পেরানে রং তামাশা থাকলে তো গাইব। কেনে, ব্যথা বেদনা থাকলে তো নোকে গায়। সে গান এখনো শিখিনি। কেশর একটু ঘেঁষাঘেঁষি করে বললে, তুমি গঙ্গা পর্যন্ত হাঁটতে পারো? একা একা ভালো লাগে না। একালদি 20 কোষ। পারো হাঁটতে? খুব পারি। তুমি সঙ্গে থাকলে আমার ভয় কি? তোমার পায়ে পায়ে ঠিক চলে যাব। আবার ফিরব কখন? আর ফিরব না। মরা খালাস করে দিয়ে দুজনে চলে যাব কলকাতা। এক লহমা ভেবে দেখল না। কুড়ানি হেসে ফেলে বলল, সে কি কথা? বাড়িতে 2 দিন মোটে পথ্য পেয়েছে, আমি ফিরে না গেলে তাকে কে এদে ভেজে দেবে? পরে ফোড়ন দিলে, আমাকে যখন এমনি কাঁধে করে গঙ্গায় দিয়ে আসবে, তখন আর তুমি ফিরে এসো না, চলে যেও বম্ভোলানাথ হয়ে। কথাটা কানে গেছে হেমাঙ্গিনীর। সে পিচ কেটে বললে, কত কলা জানিস তুই? 16-র উপর আরও 2। মুখাগ্নি হয়ে গেলে পর ফিরতি মুখে কুড়ানি বললে, গঙ্গা পর্যন্ত ঠিক যেও, কিন্তু দ্বারকা নদীতে ফেলে দিয়ে এসো না। এসে বলো কি করলে, আমি পথ চেয়ে থাকব। হেমাঙ্গিনী বললে, চল কেনে, তোর মার কাছে এখন এঁকে আসি। বাড়ি থেকে তুমি কথা দিয়ে এসেছ? কুড়ানি চোখ মুখ গম্ভীর করল। কথা দিলে কথার খেলাপ করতে নেই। আগুন তুলে তামাক সেজে দিলে হোরাং। বললে, খা। কেশর বললে, ইচ্ছা করছে না। কেনে? শরীর ভালো লাই। রেতে একটু করে বুঝি জ্বর হয়। মুখ একেবারে যেন ভাকুচ নিম। না, ও কিছু লয়। কড়া তামাক 1 ছিলিম খেলে ঠিক সেরে যাবে। তবে দে, তুই ধরিয়ে দে। ধরিয়ে দিল হোরাং। কেশর টানতে লাগল। হোরাং বলল, আমার লেগে তুই এ পর্যন্ত কত টাকা খরচ করলি কেশর? 20। কে হিসেব করে? কিন্তু সব টাকা তুই জলে ফেলেছিস। কেশর চমকে হোরাঙের মুখের দিকে চেয়ে রইল। আমার শোধ করার আর পথ আঁকিসনি। কি করে দিই তোর টাকা? আমার কি আছে? একভাবে না একভাবে শোধ করা যাবে এক সময়, ব্যস্ত কি? কেশর কথাটা চাপা দিতে চাইল। না, তার চেয়ে কিছু সেলামি দিয়ে একখানা পাকাপাকি জমি ধরিয়ে দিতে পারতিস, তাহলে কাজের কাজ হতো। জমায় বন্দোবস্ত নিতে পারলে দাঁড়াবার ঠাঁই হতো একটা। আর নিজের বলে কায়েমি জমি পেলে বুক পেড়ে চাষ করতাম, পোলেন মাটিতে সোনা ফলাতাম, তোর এত কষ্টের টাকা শোধ দিতাম এক মুস্তে। হোরাঙের নিঃশ্বাসটা ধোঁয়া ছাড়বার পরও খানিকটা জের টানল। তা না, লগদা মুনিশ খাচ্ছি পরের জমিতে, পরের চাকর হয়ে আছি, সব সময় পয়সার টানা। চলতির কাল আর কখনো আসবে না। আগে জীবন পরে জমি, কেশর বললে। তা বটে, জীবন না পেলে সব মিথ্যে। তো আমার জীবন ফিরিয়ে দিয়েছিস বটে, কিন্তু একখানা জমি পাইয়ে দিবি ভাই, ভাগ বর্গালয়, খাজনার জমি। আমার আর টাকা কই? তা তো ঠিকই, তবু যদি পাকা করে একখানা জমি ধরিয়ে দিতে পারতিস ভাই, আমি নতুন মাতনে খাটতাম।
তোর ধার আমি মিটিয়ে দিতাম সুদে আসলে, লইলে দেখছিস তো ঘরে খোরাকির ধান নাই, বউ পরের বাড়িতে ধান ভাঙছে, দশে আমাকে ছি করছে। টাকা আর তোর নাই তা জানি, তবু। কেশর চুপ করে রইল, হয়তো ভাবতে লাগলো কি করে জমি ধরবার টাকা ধরা যায়। অনেকক্ষণ এসেছে কেশর, এমনি প্রায়ই আসে, হোরাঙের কথাতেই আসে। এসে তামাক টামাক খায়, গল্পগাছা করে চলে যায়। এটা ওটা কুড়ানির সঙ্গে কথা কয়, হোরাঙের সামনেতেই কয়। হবু সম্পর্কের খাতিরে দু চারটে শুকনো ফষ্টি নষ্টি করে, এইটুকুতে হোরাং আপত্তি করে না। আপত্তি করবার আর জোরও নাই। এতখানি যে উপকার করেছে তার প্রতি এতটা নেমোখারামি করতে তার মন কিসকিস করে। সে অবুঝ হতে পারে না। কিন্তু আজ এই ঝিকিমিকি বেলায় হোরাঙের মনে হল ওরা যেন আরও একটু কাছাকাছি এসে কথা বলতে চায়। এতক্ষণ ওরা একটা মামুলি কথাও কিছু বলেনি। ঘরের মধ্যে কুড়ানি খুসখুস করেছে, আর কেশর মাথা নিচু করে বসে উঠোনের মাটিতে কাঠি দিয়ে দাগ কেটেছে। কি যেন কথা বলতে চায় ওরা। কথাই তো কইবে, কোক না যা মন চায়, যাতে মন খুশি হয়। এটুকু না দিলে চলবে কেন? হয়তো কুড়ানি জমির কথাই বলবে, আর কেশর বলবে তুমি যখন বলছো তখন দেখি চেষ্টা করে। গোপে চুপে একাধটু কথা বললে কি হয়? হোরাং বললে, যাই, কুবের মুচির ছেলে সুবল কাঁকরের কারখানায় কাজ করতে গিয়েছিল, এসেছে নাকি ছুটি নিয়ে। ওর কাছে শহরের হালচালের গপ্প শুনে আসি গে। তুই ততক্ষণ তামাক খা, নতুন করে সাজ, আমি আসছি এক্ষুনি। কুবের মুচির বাড়ি বিঘে 2 তফাত। এক্ষুনি চোখের নিমেষেই ঘুরে আসতে পারবে হোরাং। হোরাং চলে যেতেই কেশর ঘরের মধ্যে ঢুকে কুড়ানির একখানা হাত চেপে ধরল, বললে, চলো এখান থেকে আমরা পালাই, এক্ষুনি, এই ফাঁকে। কোথায় পালাবো? এই ঘর বাড়ি ছেড়ে যাব কোন চুলোয়? কুড়ানির মুখে মিটিমিটি হাসি। জানি না, তবে এইখানে নয়, এখানে আর টিকতে পারছি না, দম আটকে আসছে। যেখানে যাবে সেখানেও এমনি দম আটকে আসবে। মিথ্যে কথা। সামনের দিকে হাতে টান দিল কেশর। 100 আমি ঘর ছেড়ে যে মেয়ে পালিয়ে এসেছে, সে আবার তোমার ঘর ছেড়ে কখন পালিয়ে যায় সেই ভয়ে তোমার দম আটকে আসবে। শান্তি পাবে না, সুখ পাবে না। বলতে বলতে আস্তে আস্তে হাত ছাড়িয়ে নিল কুড়ানি। হোরাংকে যেমন কুরে কুরে খাচ্ছে, তোমাকেও তেমনি কুরে কুরে খাবে। বিকেলের পড়ন্ত আলোয় কুড়ানির মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল কেশর। বলল, সব তোমার মুখের কথা, তুমি আমাকে একটুও ভালোবাসো না। বাসি না, সব মুখের কথা। 2 চোখ টলটল করে উঠল কুড়ানির। বেশ, তুমি কাল এসো, ভর সঞ্জেবেলায় এসো, স্বামীকে আমি পাঠিয়ে দেব বাইরে। বলবো, ঠিক বলবো তোমাকে, মুখের কথা। হোরাং কি কুবেরের বাড়ি পর্যন্ত যায়নি? কাছাকাছি ওত পেতে ছিল না, তার সঙ্গে কেশরের মা। আধা পথে দেখা হয়ে গিয়েছে। 1 লঙ্কার পথ হাঁটতে পারি না, তবু এসেছি। কই সে হতভাগা কই? এখানে তুই কি ফোঁসে পড়ে আছিস? কে তোকে বিষমন্তর দিলে? সোনার মনিব ছেড়ে দিলি, ঘর সংসারে মন নাই, নিত্যি বাড়ি ঘর যাস না, এখানে ওখানে ঘুরে বেড়াস। আমাকে গলা টিপে মার, মেরে তুই আজা হ। কাকি ঠাকুরনের কাছে তোর 5-20 টাকা জমা ছিল, সব টাকা তুই নিয়ে এসছিস। কাকে দিছিস কি করেছিস মা গঙ্গাই জানে। শুধু তাই, এরপর আবার তুই জমি বাঁধা তুই টাকা নিয়েছিস। এমন দুশ্মন তুমি, এমন কাল মুদ্দব তুমি, হ্যাঁ? এরই লেগে তোকে পেটে ধরেছিলাম। তুমি মার বাগে ফিরতে চাও না। আমি গোবর ঘুষি কুড়িয়ে কত কষ্টে তোকে মানুষ করেছি, তার এই প্রীতিফল? কেশর বাইরে বেরিয়ে খানিকক্ষণ থম্বার মতো দাঁড়িয়ে রইল। পরে মার দিকে এগিয়ে গিয়ে বলল, চলো মা, বাড়ি যাই, এখানে আর মুখ করো না। মুখ করব না?
তোমার উপর আমার এমন আগ উঠছে যে কি আর বলবো। তুমি অধপাতে যেতে বসেছ, পরের ফোঁসে তোমার যা মনে হচ্ছে তাই করছো। তুমি আমার সাজানো ঘর ছারকার করতে নেগেছ। আগে তুমি ভালো ছিলে, এখন দিন দিন খুব বজ্জাত হচ্ছ। চলো বাড়ি চলো, মোড়ল পাড়ামানিকদের ডাকাই, তোমার ভালো রূপ শাসন হোক। আমাকে কাঁদালে তোমার ভালো কখনো হবে না, আগুনের দগ্ধে মরে যাবে। সাহস করে বাইরে বেরিয়ে এসে কুড়ানির চাটাই দিল। থাক, আর ভালো মানসি করতে হবে না। ভেবেছ তোমার বোনের সঙ্গে আমার কেশবের বে দেবে? তা কক্ষুনো হবে না। তোমাদের বংশ ভালো লয়, লিচ জাত। লোকে অন্যরকম বলাক করছে, নানান কেচ্চা রটাচ্ছে, বলছে বোনের বিয়ের নাম করে নিজেই গেরাস করছ। গুপ্তঙ্গে অস বেশি। জাত জ্ঞাত পতিত্রোহিত করে দিয়েছে, তবু তোর জ্ঞান নাই? আমার জ্ঞাতরা কোপ মারবার মুখে, তারা মা মনসার উপরে আরেক কাটি ধুনো ধুয়ো। বলছে কে এক মাগি বশ করেছে কেশবকে। আরে রেখে দাও বসফস, মারের আগে ভূত লাছে, মেরে গন্তব্য ছুটিয়ে দেব। বলতে বলতে হোরাঙের দিকে ঘুরে তাকালো কেশবের মা। তুমি বাবু কি করতে আছো? শাঁসতে পারো না পরিবারকে? টুটি চিপে ধরে গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দিতে পারো না আড়ার সঙ্গে? যাহা মুশকিল তাহাই আসান। এ যেন সাপে বর হল কেশরের। এই অপমানের পর কুড়ানি আর নিশ্চয়ই ঘর বাড়ির মায়ায় আটকা থাকবে না। এবার নিশ্চয়ই পথ নেবে কেশরের সঙ্গে। ভয়ে ভয়ে তাকালো সে একবার কুড়ানির মুখের দিকে। সে মুখে এতটুকু ছায়া নাই, ভয় নাই, মুখখানি হাসি হাসি, বড় হাস্যময়ী মেয়ে। আর হোরাং? হোরাং গুম হয়ে বসে কলকেনে বা হুঁকুতে টান মেরে মেরে মুখে গাঁজলা তুলছে। শব্দ নাই, শান নাই, লজ্জা নাই, ঘেন্না নাই। এ কেমন তর লোক! সবাই বলছে বউকে তুই ছেড়ে দে। কেনে ছাড়ব? হোরাং মনে মনে বিচার করতে বসে। কেনে ছাড়ব? ও কি করেছে? সবাই বলে ও অসৎ, ও খারাপ। কিন্তু কেউ কি দেখেছে? আন্দাজি বললেই হলো। দুর্বলের বউ কিনা কলঙ্ক একটা রটিয়ে দিলেই হলো। নিজেদের ঘরে ঘরে কি বড় বড় রথি, তারা গেল কতি। আমার জনের জোরজার নাই, টাকার জোটপাট নাই, তাই এই জোর জুলুম। বউ খারাপ ধরতে পারলি কেউ? চোর ধরবে বলে পাড়ার লোকেরা বাড়ির এরে ঘেরে পাহারা দিলে কত রাত, টহলদার চৌকিদার লাগালো। দিনের বেলাতেও কত উঁকি ঝুঁকি, কত আড়ি পাতা। ধরতে পারলি চোর? জেতের ধরন যাবে কোথায়? লোকও ছোট, মনও ছোট। যে খায় আমানি তার ঢেকুর উঠবে তেমনি। তাই বলে সে পরের কথায় মিথ্যে মিথ্যে মাকে ছেড়ে দেবে? নিজ থেকে মুখ পোড়াবে, তার নাম খারাপ করে দেবে? কুড়ানি কেশরকে ভালোবাসে, সে তা ঠিক বোঝে হিয়ের মধ্যে। আর কেশর তো কুড়ানির জন্য সর্বস্ব বিলিয়ে দিয়েছে, যাতে কুড়ানির স্বামী হোরাং পর্যন্ত বেঁচে উঠতে পারে, যাতে সে থিত ভিত ফিরে পায়। মন থাকে তো যা, রোচে পচে তো খা। ইয়ের কি করবে হোরাং? মনের ভালোবাসা সে কি করে বন্ধ করবে? মারধর করে ছাড়বির করে দিলে কি রঙের দাগ উঠে যাবে মনের থেকে? আর মারধর করবেই বা কেন? কিসের লেগে? অল্লায় তো কেউ করেনি। একটা খারাপ ইশারা বা মাতালির ঠাট্টাঠুট্টি পর্যন্ত লয়। আর যে কেশর তার জন্য এত করল, বুক দিয়ে পড়ল এসে বেপদের সময়, তাকে সে অকারণে অপরাধী ভাববে? ভরা কলি বলে কি এতটুকুও ধম্ম নাই, এতটুকুও ক্ষমা নাই? যে এখন তার আঁতের লোক, বন্ধু তার লোক, তাকে সে বিনা দোষে দোষী করবে, মুখে চুনকালি মাখাবে? কানের কাছে রাত দিন লাগাল ভজান করো না, জলজান্ত প্রমাণ দাও, তবে একটা বিহিত করি। বাহ, বেশ, তবে এমনি করেই দিন যাবে? ঘরে আলো জ্বালাবে বউ, বন্ধু আসবে তামাক খেতে, আর হোরাং আগুন তুলে তুলে তামাক সেজে দেবে বন্ধুকে? সত্যি কি করবে হোরাং? ছাড়বেও না, ধরবেও না। কি করবে তবে? সমাজ তাকে পতিত্রোহিত করেছে,
মায়ের নামে দুখানা সে পাতা তুলতে পারল না। সমাজ ভাঙে তো নয় না। জরিমানা দিয়ে যাতে ওঠো, রাবল চলাবলা ফিরিয়ে আনো। কিন্তু জরিমানা নিয়ে কি ভালোবাসা খণ্ডাতে পারিস? বালির বাঁধ দিয়ে কি নদী ঠেকানো যায়? সবাই হোরাংকেই ছিছি করছে, কিন্তু কি করবে হোরাং? যাকে 10 করেছি তার জীবনে কাজ কি? হোরাং এই গাঁ থেকে চলে যাবে। সে কাউকে ছাড়বে না, ধরবে না। সে সবাই থেকে ছাড়ান নেবে। রইল কুড়ানি, রইল জাঁতজ্ঞাত, রইল তার ভাঙ পড়া বাড়িঘর। সে চলে যাবে বিদেশ বিভুঁয়ে। সত্যি সত্যি যখন কেশরকে ভালোবাসিস, তখন ছাড়বির করে একদিন চলে যা না হাত ধরে, নতুন গায়ে গিয়ে ঘর বাঁধ। আর তোকেই বলি কেশর, এতই যখন তোর গায়ের জোর, টাকার জোর, তখন মেয়েটাকে নিয়ে যেতে পারিস না বেপাত্তা করে? কদিন না হয় খুঁজবো খাজবো, কোথাও উদ্দেশ্য পাবো না কোনো। একদিকে মন হায় হায় করলেও অন্যদিকে খুশি হব। আমার আর দোষ ধরবে না কেউ, বলবে বউটাই খারাপ, বন্ধুটাই নেমো খারাম। তা তোরা যখন কিছু করবি না, তখন আমি নিষ্পত্তি করি, আমি চলে যাই। আমি চলে গেলে যদি তোরা মিলতে পারিস মনের মতন করে, বাড়িঘর রইল, যতদিন সুবিধা সুরাহা না হয় ততদিন এখানেই থাক। শেষে মাকে ভজিয়ে পটিয়ে নতুন বউ লিয়ে গিয়ে নিজের বাড়িতে হাজির হ। গায়ে ঘরে খিটকেল বেশি হয় তো ভিন গায়ে চলে যা কলকাতায়। কেউ তোকে রুখবে না, তোদের সুখে বাদী হবে না কেউ। হোরাং চলে যাবে কাঁকরের কারখানায় কাজ করতে। চাষা ছিল, মজুর হবে। চাষার অনেক মান, তার জমি থাকে, স্ত্রী থাকে। মজুর অনেক নিচু। নিচু হয়েছে বলেই মজুর হতে হবে, উপায় কি? সুবল বলে আয়াদায় ভালো, ঝঞ্ঝাট কম, নায়েব গোমস্তা নাই, বৃষ্টির খামখেয়াল নাই। তার উপর নিজের দেশের লোক বলে শরীরবাবু তাদের খুব ভালো নজরে দেখছেন। লোকও গিয়েছে বিস্তর, মেয়ে ছেলেও আছে মন্দ নয়, যে চায় তারই চাকরি। সন্ধে হয় হয়, কুড়ানি বললে, ধানের তাগাদায় যাবে না আরেকবার? বলে ধান পাকুক, কাটা হলে পরে পাবি কিছু। তা বললে কি করে চলবে? ধান না দিক টাকা দিক, তুমি যাও। না, আমি ও বাগে যাব না, আমি সুবলদের কাছে যাব। তাই যাও, যে কোনো এক জায়গায় যাও, একটা কিছু জোগাড়জান্তি করো। হোরাং উঠে চলে গেল বাইরে। সুবলের কাছ থেকে সব খবর জানা হয়েছে, শুধু কোথায় কোন ট্রেনে চড়ে যেতে হয় সেটাই জানা হয়নি। সেইটে জানা দরকার। আলো জ্বালালো না কুড়ানি। সাঁঝের প্রথম অন্ধকার থমথম করতে লাগল। কোন ফাঁকে কোথা দিয়ে টুক করে ঢুকে পড়ল কেশর। দাঁড়ালো কুড়ানির মুখোমুখি। কুড়ানি তার ডান হাতটা কেশরের বুকের উপর রাখল, আর কেশরের ডান হাতটা রাখল নিজের বুকের উপর। বললে, আমার এমন তোমার, তোমারও মন আমার। সবচেয়ে বড় দ্রব্য তোমাকে দিলাম, তোমার ঠেও নিলাম সবচেয়ে বড় দ্রব্য। কি রাজি আছো? এক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল কেশর। অন্ধকারে কুড়ানির চোখ জ্বলজ্বল করছে। কেশর বললে, রাজি। শোনো, আরও ঘন হয়ে এলো কুড়ানি। তোমাকে আগেও বলেছি, আজও বলি, গায়ের বস্ত্র তোমাকে দিতে পারি না। এই বস্ত্র নোংরা, ছেঁড়া। তোমাকে আমার মন দিচ্ছি, সোনার মতো খাঁটি, সোনার মতো সুন্দর। তুমিও আমাকে তোমার মন দাও। আমার যখন মন পড়ে তোমারও পুড়ুক। তোমার মনে যখন সুখ, আমার মনে তখন শান্তি। কি খুশি? খুশি। কেশর এই প্রার্থনাই বুঝি সেদিন করেছিল কালীর কাছে। হঠাৎ সে বলে উঠল, এই কথা তুমি মা কালীর দুয়ারে বলতে পারো? কোন কথা? যে তোমার মন আমার, আমার জন্যে তোমার মন পড়ে? 100 বার পারি, 1000 বার পারি। বেশ, কাল অমাবস্যে, কাল রাতে যখন তোমার সুবিধে, এসো তুমি মা কালীর থানে।
আমি সারা রাত সেখানে পড়ে থাকব। মার কাছে তুমি শপথ করে বলবে, সেই শপথটুকুই আমার শান্তি, আমার সারা জীবনের সুখ। বলবো, তুমি যেও, ঠিক যেও। কুড়ানি হাত নামিয়ে নিল, সরে গিয়ে বলল, নামুতে যাও, আলো জ্বালাই। মার থানে পাকুড় গাছের নিচে গায়ে মাথায় কাপড় জড়িয়ে জড়সড় হয়ে বসে আছে কেশর। বেশ শীত পড়ে গিয়েছে, তা পড়ুক, কেশর ঠাঁই নাড়া হবে না। সমস্ত রাত হিমে পড়ে থাকবে বাইরে। দেখবে সে কথা রাখে কিনা, আসে কিনা শপথ করতে। অন্ধকার অমাবস্যে রাত ছমছম করছে, শিউরে শিউরে উঠছে। একটা পাতার শব্দ নেই, পাখির পাখার ঝটাপট নেই। এই পাকুড় গাছে বসে হুতুম ডাকত একটা, সেটাও আজ চুপ। সবাই যেন কিসের অপেক্ষা করছে। আবোল তাবোল ভাবছে বসে কেশর। ঢুলুনির মধ্যে থেকে চমকে চমকে উঠছে। আচ্ছা, পাকুড় গাছ এত বড় হয় কি করে? ওর বীজ তো খুব ছোট। এক গাছের বীজ এত তেজি, আবার অন্য গাছের বীজে গাছ তো হিলহিলে। বৈশাখ মাসে এ গাছের গোড়ায় লোকে জল দেয় কেন? কে জানে। এ বাবা, এই গাছটা একেবারে এক কাঠা জায়গায় ঘিরেছে। ডালগুলো যেন এক একটা মোটা গাছের গদি। পটডালাগুলিতেও যেন হাতকে মোড়া তক্তা হয়। আচ্ছা, কেউ এই গাছের পাতাগুলি গুনতে পারে? ভগবানের কাজ, যা সৃষ্টি করেছে তার সংখ্যা করা যায় না। আর কেমন দেখো, সব গাছপালার পাতার রং সবুজ। কত রকমের যে গাছপালা আছে তার সংখ্যা নাই। কোনো গাছে ফল ধরে, আবার কোনোটা ধরে না। কারো ফল খাওয়া যায়, আবার কারো ফল বিষ, তেতো। ভগবান বসে বসে কত সৃষ্টি করেছে, বলে হারি যাই। পাতার উপরে ওই আকাশের দিকে চেয়ে দেখো না, ফুটকি ফুটকি কত তারা ঝকঝক করছে। যত শীত পড়বে ততই আকাশ ঝলমল করবে। কত তারা, তার লেখা জোকা নেই। এক থাল সুপারি গুনতে নারে বেপারি, গুনে কার সাধ্যি। হোরাঙের ঘুম আসছে না, ছটফট করছে। কাল সকালবেলা চলে যাবে সে কাঁকরের কারখানায়। কি করে যেতে হয় হাট হদ্দ জেনে নিয়েছে সব। বাসে করে যেতে হবে প্রথমটায় রেল স্টেশন পর্যন্ত। যেখান থেকে বাস ছাড়ে সেখানে গিয়েই সে শটান উঠতে পারবে না, এত ভিড়। সে ছোট লোক, তাকে উঠতেই দেবে না ভদ্রলোকেরা। তাই তাকে উজিয়ে যেতে হবে মাইলখানেক কি তারও বেশি। গোটা কয়েক সিট মাঝ রাস্তার প্যাসেঞ্জারের জন্য রিজার্ভ আছে। ওই অজুহাতে বাসের খানিকটা জায়গা ফাঁকা রাখে কন্ডাক্টর। সেই সব জায়গা এইসব অপারগদের দিয়ে ভর্তি করানো হয়। খেসারও তো নেয় 1.5 গুণ। উপায় নেই, নইলে বাসে জায়গা পাওয়া তার ইহজন্মে ঘটবে না। রোগা মানুষ অত পথ হাঁটতে গেলে হেঁদিয়ে পড়বে। বাসে 22 মাইল গিয়ে তবে স্টেশন। সেখানে পৌঁছে ধবলহাটির ট্রেন ধরবে দুপুরে, পৌঁছবে সেই পরদিন সকালে। স্টেশনের হাতা পেরিয়েই একটু দূরে কাঁকরের কারখানা। সুবল বলে দিয়েছে কারখানায় পৌঁছেই একেবারে শরীরবাবুর খোঁজ করবি। ভিড়ভাড় ঠেলে শটান দাঁড়াবি তার পায়ের কাছে। গড় হয়ে প্রণাম করে বলবি, আমি সন্দেপুরের লোক। ব্যাস, কথা নেই, অমনি কাজ পেয়ে যাবি। আস্তানা পেয়ে যাবি, তুই তো একা যাচ্ছিস। থাকবি তাই আর সবার সঙ্গে ঢালা ঘরে। যারা দোকা যায় তারা আলাদা কুঠুরি পায়। হাতে পায়ে ধরে সুবলের কাছ থেকে পথ খরচের কটা টাকা ধার নিয়েছে হোরাং। বলেছে চাকরি পেয়ে প্রথম মাসের মাইনে থেকেই নির্ঘাত শোধ করে দেবে। তার চাকরি পাওয়া এত ঠিক যে শেষ পর্যন্ত সুবল না দিয়ে পারল না। কুড়ানির কাছে কেশরের দরুন কটা টাকা এখনো হয়তো আছে, আছে সেই নাকের আপেলটি। কিন্তু তা সে কি করে চেয়ে নেবে? চেয়ে নিলে চলবেই বা কেন? প্রথম কটা দিন খাবে কি কুড়ানি? মনটা ঠিক ধাতে আনতে কটা দিন একটু সময় লাগবে তো। ঘুমোচ্ছে কেমন নিশ্চিন্ত হয়ে।
মাথা ভরা কালো চুলে ঘুমন্ত মুখখানা অন্ধকারে যেন স্পষ্ট দেখতে পাচ্ছে হোরাং। কালোর কি সুখের দিন, কি ফাঁকার দিন, তারই হয়তো এখনো স্বপ্ন দেখছে, তাই ওর মুখখানা এত হাসি হাসি। কাল সকালে উঠেই দেখতে পাবে আর কোনো তার বাধা বিপদ নাই, সব মাঠ ময়দান ফর্সা হয়ে গেছে। সে আনন্দটাই হোরাং অনুভব করতে চায় তার ঘুমের মধ্যে, কিন্তু ঘুম আসে না। ভাগ্যের লিখন আর গোপথে মরণ। কে জানে কারখানা যাওয়াই ভালো হবে কিনা। আর ভালো মন্দ, মরণ থাকলে হবে, উপায় কি? তার তো একটা স্বাধীন রোজগারের পথ মিলুক। কুড়ানিও পাক তার স্বাধীনতা, নিপরোয়া হয়ে করুক ওর মন যা চায়, ওর মন যা ভালোবাসে। একবার ঝিমিয়ে পড়ে, আবার মশার কামড়ে জেগে ওঠে কেশর। কই, কুড়ানি তো এখনো এলো না। রাত কত হলো তার আর কিছু খেয়াল চলে না। 10 দিকে এমন থমথম করছে, নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, নিশ্চয়ই ভুলে গিয়েছে একদম, কিংবা স্রেফ ধোঁকা দিয়েছে। আরো কতক্ষণ পরে কে জানে, হঠাৎ যেন খসখস শব্দ হল। পাতার খসখস নয়, শাড়ির খসখস। ঝিমিয়ে ঝিমিয়ে স্বপ্ন দেখছিল বুঝি কেশর। চকা হরিণের মতো সে উঠে দাঁড়াল। সত্যি তো, সামনে কুড়ানি। কেশর চাপা গলায় বললে, এসো এসো, এই মার দুয়ারে এসো। কুড়ানি তাড়াতাড়ি দুয়ারে উঠে পড়ল। ভয়ে ভয়ে আস্তে আস্তে বলল, দেখো ঠিক এসেছি। এতক্ষণে ঘুমোলো, তাই দেরি হলো ছুটি পেতে। এই শীতে একা চুপটি করে বসে আছো? তোমার কি মরণ বাচন জ্ঞান নাই? কুড়ানি, এমন দিন বুঝি আর পাবো না। চলো মার মন্দিরের ভেতরে চলো। দরজা কপাট নেই মন্দিরে। চলো মন্দিরে ঢুকে মার পা ছুঁয়ে। না না, মন্দিরে লয়, এ বাইরে থেকেই যা বলবার বলি। না, মন্দিরে ঢুকে মার পা ছুঁয়ে বলতে হবে। কেনে, সাহস হচ্ছে না কেন? এইবারই বোঝা যাচ্ছে কোনটা সত্য কথা আর কোনটা মুখের কথা। তুমি কি পাগল হয়েছ? দুবেলা মাছ ভাত খাওয়া আকাচা বেচনা কাপড়ে মন্দিরে ঢুকে মার চরণ ছোব? আমি ঠিক বলছি। কেশর চাপা অথচ জোরালো গলায় বললে, দেরি করো না, তৈরি হও, মনে ভক্তি আনো। শুভক্ষণ পার হয়ে গেছে। আমি ভাই পারব না। ছি, তুমি যে কি মানুষ আমি বুঝতে পারছি না। আমাদের বেচনায় শোয়া কাপড়। তুমি কি পাগল হয়েছ? পাগল এখনো হইনি, বোধহয় হব। বেশ, এই কাপড়ে মাকে ছুঁতে না চাও, কাপড় ছেড়ে ফেলো। তুমি কি বলছো? তোমার মাথার ঠিক নাই। ঠিকই বলছি। আমিও ফেলে দিলাম ছুঁড়ে। চেয়ে দেখো, আমাদের মারও কোনো কাপড় নেই, লজ্জা নাই। চেয়ে দেখো এই অমাবস্যার রাতে। এসো, ঢোকো মন্দিরে, মার পা ছও, মনে ভক্তি আনো। মন্ত্র বলো, মা আমাদের পূজার সামগ্রী কিছু নাই। মন্ত্র ভক্তি বিধি আচার আমরা কিছুই জানি না। দয়াময়ী, আমরা তোমার অবোধ সন্তান। আমাদের সম্বল কেবল চোখের জল, হিয়ের তাপ। চোখের জলে তোর আঙা পা দুটি ধুয়ে দেব জীবনভর। আর কিছু চাই না মা। সব, এমনকি গায়ের বসনখানা পর্যন্ত তোকে নিবেদন করে দিয়েছি। বলো, ঝিমিয়ে পড়ছো কেন? বলো। আশীর্বাদ করো মা, আমাদের ভালোবাসা যেন মরণকাল পর্যন্ত স্থায়ী হয়। বেশ, এইবার পুজো শেষ হলো। এবার বলো তোমার সেই শপথের কথা। হঠাৎ চৌকিদার হাঁক ছাড়ল লম্বা গলায়। ধড়মড়িয়ে উঠল কুড়ানি। চোখ কপালে তুলে গলা কাঠ করে বললে, ওগো সর্বনাশ, চৌকিদার রনে বেরিয়েছে। কোন দিক দিয়ে কেমন করে পালাবো? তাড়াতাড়ি কাপড় পরে নিল কুড়ানি। কি হবে যদি ধরা পড়ে যাই? দাঁড়াও, আরেকটা হাঁক দিক। কেশরও কাপড় পরলে। তারপরে বনের মধ্যে দিয়ে চলে যাও। ফাঁকা হাঁটা পথ ধরে
হেমামাসির বাড়ির পাশ দিয়ে ঝোপে ঝাড়ে গা ঢেকে ডেকে চলে যাও, কোনো ভয় নাই। না, কোনো ভয় নাই। সারাক্ষণ কেবল মা কালীর নাম করেছে। পথের কাঁটা খোঁচা কোনো কিছুতে তার লক্ষ্য নাই। কতক্ষণে দরজা ঠেলে ঘরে ঢুকে স্বামীর পাশটিতে গিয়ে সে শুতে পাবে। ঠিকঠাক দরজা ঠেলে কুড়ানি ঘরে ঢুকল, ঠিকঠাক শুয়ে পড়ল স্বামীর পাশটিতে। হোরাং ঘুমে বিভোর। মা কালী বাঁচিয়ে দিয়েছেন। শুতে না শুতেই ঘুমিয়ে পড়ল কুড়ানি। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে এসে কি দেখছে? হোরাঙে কি দেখছে? তার পরনের সেই শাড়ি কই? এসে কার ধুতি পরে আছে? আরও জলজ্জান্ত প্রমাণ চাই হোরাঙের। কুড়ানি কি করবে এক মুহূর্ত সে ভেবে পেল না। ঘর ছেড়ে তক্ষুনি পালিয়ে না গিয়ে হোরাঙের দিকেই এগিয়ে গেল। বনের গরু যেমন বাঘের দিকে যায়, হোরাং কুড়ানির একটা নিষ্পন্দ হাত তার হাতের মধ্যে টেনে নিলে। বললে, তুই এখানে আর মুখ দেখাবি কেমন করে? আমার সঙ্গে তুই যাবি? যাব। কোথায় জিজ্ঞেস করবার ফাঁক খুঁজল না কুড়ানি। আমি আজই এক্ষুনি যাচ্ছিলাম কাঁকরের কারখানায় কাজ করতে। যাবি তু? যাব। কাঁকরের কারখানায় তো মেয়ে পুরুষ দুজনেই কাজ করে। তবে তাই চ, তোর কাপড়টা আমাকে দে আর আমারটা তুইলে। আমার এটার ইঞ্চি পাড় আছে, তোকে ঠিক মানিয়ে যাবে। ভাগ্যিস তখন ইঞ্চি পাড় দেখে কিনেছিলাম, তাই এক্ষুনি কাজে লাগলো। বাসের রাস্তা, হাঁটতে হবে তো। লে, মানিয়ে যাবে ঠিক, কেউ ধরতে পারবে না। হোরাঙের ইঞ্চি পাড় ধুতিটা কুড়ানির গায়ের সঙ্গে মিলে গেল। যাবি তো? সামান্য যা কিছু আছে বাদাবুদি করেলে। চ, লিয়েই যাই। মাগ মাথার পাগ, তাকে ফেলতে নাই। দেখি কপাল ফেরে কিনা। কোথায় চললে গোপাল, না সঙ্গে চলল কপাল? কপাল ভালোই হবে, কি বলিস? শরীরবাবুর সঙ্গে শটান গিয়ে দেখা করব। দেশের লোক শুনলে বাবু খুব খাতির করে। খাতির না করলেই বা কি, আমাদের দুজনের এক মন থাকলে কেউ আমাদের রুখতে পারবে না। কি বলিস? কুড়ানি বললে, নিশ্চয়ই, এক মন হলে সমুদ্র শুকায়। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা একটি গ্রাম্য প্রেমের কাহিনী। আজ তৃতীয় পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। গল্পটির শুরুর দিকে বেশ টিপিক্যাল সাধারণ একটি গল্পের মতোই লাগছিল, কিন্তু শেষে সেই চমকটা খুব ভালো লাগলো। অনেকটা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্পের শেষে যেরকম থাকে সেরকম। যাই হোক, আপনাদের কেমন লাগলো জানাবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।